বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর আগের ভিডিওটিতে আমরা বিভিন্ন প্রকার সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, যে সেক্ষেত্রে চুম্বকের যে বিষয়গুলো আছে, সংশ্লিষ্ট যে সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তা আজকে আমরা দেখব বিদ্যুতের উপর চুম্বক ক্রিয়া, কিভাবে বিদ্যুৎ চুম্বক ক্রিয়া থাকে তা দেখবো। এই টপিকসটার উপর আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, আশা করি বিষয়গুলো একটু বুঝতে পারবা। তো বুঝলে হবে না, এরপর আয়ত্ত করতে হবে। তোমরা বাসায় প্রত্যেকটা বিষয়টা আয়ত্ত করো। তো এই কোনো পরিবাহীর ভিতরে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এর চারপাশে আমরা জানি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া বলে। খেয়াল করো, কোনো পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হলে বা তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। খেয়াল করো, তাহলে কোনো পরিবাহীর মধ্যে যদি আমরা তড়িৎ প্রবাহিত করি, তাহলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া বলে। তাহলে স্যার লক্ষ্য করো যে কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া বলে। তো স্যার, প্রবাহে এই চুম্বক ক্রিয়া বিজ্ঞানী ওয়েরস্টেড 1819 সালে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন। স্যার, বিজ্ঞানী কি বলেছি? 1819 সালে বিজ্ঞানী ওয়েরস্টেড একটি পরীক্ষামূলক প্রমাণের সাহায্যে বা পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন। ওকে স্যার, কে দেখো তো? 1919 সালে বিজ্ঞানী ওয়েরস্টেড একটি পরীক্ষার মাধ্যমে বা পরীক্ষার সাহায্যে বিষয়টিকে কি করেন? প্রমাণ করেন। তো তিনি লক্ষ্য করি, তিনি মুক্তভাবে স্থাপিত একটি চুম্বক শলাকা এনএস নিয়েছিলেন। দেখো, খেয়াল করো, এই মুক্তভাবে স্থাপিত এরকম একটা মুক্তভাবে স্থাপিত কি চুম্বক শলাকা নিয়েছেন। এর উপর এবি একটি তার, খেয়াল করো, এবি একটি তার দিয়েছে। এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়েছে এ হতে বি প্রান্তের দিকে। ঠিক তৎক্ষণাৎ আমরা যে বিষয়টি উনি দেখতে পেয়েছে, যে এই কম্পাসটা পূর্বের অবস্থান থেকে ঠিক এই দিকে দেখো, এই যে এই অবস্থানে চলে আসছে। এটা হচ্ছে তোমার সাউথ, এটা হচ্ছে নর্থ। তাহলে এখানে নর্থ চলে আসছে, এখানে সাউথ চলে আসছে। দেখো, বিষয়টা কি একটু আমি বলি, যে এই যে পরীক্ষাটা আমরা দেখতেছি, পরীক্ষাটা হচ্ছে এনএস একটি চুম্বক শলাকা। তোমরা লক্ষ্য করো, এনএস একটি চুম্বক শলাকা। যে এনএস একটি কি স্যার? চুম্বক শলাকা। এটি উত্তর দক্ষিণ
বরাবর মুক্তভাবে স্থাপন করেছেন। এর উপর দৈর্ঘ্য বরাবর, এই যে দৈর্ঘ্য বরাবর রাখা একটি ধাতব তার এবি, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে যে এনএস চৌম্বকের মধ্যে একটা বিক্ষেপ ঘটে, যে একটা বিক্ষেপ ঘটে, শলাকাটা একটু দূরে স্থির অবস্থায় আসে। কারণ প্রবাহের দিক পরিবর্তন করলে, আমরা যদি প্রবাহের দিকটা পরিবর্তন করি, এই দিক থেকে এদিকে নিয়ে আসি, তাহলে যে আমরা দেখতে পাই যে বিক্ষেপণের দিকও কি হয়, পরিবর্তন হয়। প্রবাহের মাত্রা বৃদ্ধি করলে বিক্ষেপণের মাত্রাও বৃদ্ধি পায়। এই পরীক্ষা থেকে আমরা মূলত যে সিদ্ধান্ত আসতে পারি যে যেহেতু কেবলমাত্র কোনো চুম্বক ক্ষেত্রে প্রভাবিত চুম্বক শলাকাটি বিক্ষেপ সম্ভব, অর্থাৎ নিশ্চয়ই এই প্রবাহের জন্য তড়িৎ ক্ষেত্র উদ্ভব ঘটে। এর প্রাবল্য এবং অভিমুখ তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখের উপর কি স্যার নির্ভরশীল। প্রাবল্য এবং অভিমুখ তড়িৎ প্রবাহের মান এবং মাত্রা, তড়িৎ প্রবাহের মাত্রা এবং অভিমুখের উপর কি নির্ভরশীল, যে কোন দিকে হবে, তাহলে সেই দিকে এটা বিক্ষেপ করে। তাহলে 1819 সালের বিজ্ঞানী ওয়েস্ট্রেড এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে সাধারণত যে বিদ্যুতের উপর যদি কোনো পরিবাহীর ভিতরে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে কি তৈরি হবে, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আর এই যে কাটা কম্পাসের যে বিক্ষেপ, এই বিক্ষেপের কারণ নিয়ে আমরা বুঝতে পারি যে এর উপর কি আছে, তড়িতের উপর চুম্বক ক্রিয়া বিদ্যমান থাকে। তো বিষয়টি একটু লক্ষ্য করো, যদি বলে আমরা এটা ব্যাখ্যা করো, তাহলে আমরা ব্যাখ্যাটা একটু কিভাবে লিখবে দেখো, ব্যাখ্যাটা একটু লেখো। যে আমরা জানি মুক্ত অবস্থায় চুম্বক শলাকা ভূচুম্বকের প্রভাবে সাম্যাবস্থায় উত্তর দক্ষিণ বরাবর থাকে। এই চুম্বক শলাকার উপর যদি অন্য কোনো চুম্বক ক্ষেত্রের প্রভাব থাকে, তাহলে সেটি তার সাম্যাবস্থান থেকে বিচ্যুতি হয়, মানে সরে যায়। পরিবাহক তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক শলাকাটি কি হয় স্যার, বিচ্যুত হয়। এর থেকে বোঝা যায় যে চুম্বক শলাকা যে স্থানে আছে সেখানে কোনো একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। যতক্ষণ প্রবাহ থাকে ততক্ষণ এই চুম্বক ক্ষেত্র থাকবে। তো সুতরাং ওয়েরস্টেডের পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে তড়িৎ প্রবাহের ফলে এর চারপাশে কি হয় স্যার, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই পরীক্ষা থেকে বোঝা যায় যে বিভিন্ন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ও দিক বিভিন্ন হয়। ওকে, তাহলে এই ব্যাখ্যাটা আমরা ওয়েরস্টেড যে পরীক্ষা করছে সেই পরীক্ষার মাধ্যম থেকে আমরা বিষয়টাকে লিখবো। আমি যা বলেছি এটা লিখে সুন্দর করে মুখস্থ করে রাখবো যে বিদ্যুতের উপর চুম্বক ক্রিয়া মূলত আবিষ্কার করেছে কি স্যার, বিজ্ঞানী ওয়েরস্টেড। এবার আমরা যে বিষয়টা জানবো, দেখো যে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে। এই অভিমুখটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়। তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি হবে, একটু খেয়াল করো স্যার, সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তো বিষয়টা দুইটি সূত্রের উপর প্রতিষ্ঠিত হয়। যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহিত করি, তাহলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কোনো বিন্দুতে এই চৌম্বক ক্ষেত্র মান কত হবে তা আমরা একটি ইন্টারে যখন উঠবো তখন আমরা দেখবো যে বার্টস-সাবার্টের সূত্রের সাহায্যে উচ্চারণটা হচ্ছে, বিজ্ঞানীর নাম হচ্ছে বারট, তারপর সাবার্টের উচ্চারণটা দেখো, ভারত সাবার্ট একজন বিজ্ঞানী যিনি একটা সূত্র আবিষ্কার করছে, সেই সূত্রের মাধ্যমে আমরা জানতে পারবো। কিন্তু চৌম্বক ক্ষেত্র অভিমুখ নিম্নে আমরা দুইটি সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো। একটা হচ্ছে স্যার
ম্যাক্সওয়েলের কর্ক সূত্র, ম্যাক্সওয়েলের ময়জফলা ম্যাক্সওয়েলের কর্ক সূত্র, আচ্ছা ম্যাক্সওয়েলের কর্ক সূত্রটা কি দেখো, কোনো পরিবাহী তার বরাবর লিখনি বাসা পরিবাহীর তার বরাবর কোনো পরিবাহী, আমার মাঝে মাঝে ক্যামেরা টেস্ট করতে যেতে হয়, তোমরা জানো আমি একা একা ভিডিও করি ঘরে বসে। আসলে আমি তো আর কমার্শিয়াল কোনো ইউটিউবার না, আমি মূলত এই করোনা ভাইরাসের কারণে, যে আমরা যেহেতু ঘরে অবস্থান করছি, এই মুহূর্তে আমি তোমাদেরকে পড়াইতে পারছি না বা তোমরা আমার কাছে পড়তে আসতে পারছো না, তোমাদের উদ্দেশ্যে আমি দেখি একটু উপকারিত করা যায় কিনা। আমি এই ভিডিওর মাধ্যমে কোনো বিজনেস বন্ধ কিছু আমার চিন্তা নেই, তাই তোমরা একটু দয়া করে ক্লাসগুলো দেখবা। যে কোনো পরিবাহী তার বরাবর প্রবাহের অভিমুখ কোন পরিবাহীর তার বরাবর প্রবাহের অভিমুখ একটি ডান পাকের স্ক্রু কে ঘোরালে কোন পরিবাহীর তার বরাবর প্রবাহের অভিমুখে, খেয়াল করো প্রবাহের কিসার অভিমুখে একটি ডান পাকের স্ক্রুকে ঘোরালে হাতের বৃদ্ধাঙ্গুলি যেদিকে ঘুরে, বন্ধ হয়ে গেছে ভিডিও। আচ্ছা দেখো ম্যাক্সওয়েলের কর্ক সূত্রটি কি, কোনো পরিবাহী তার বরাবর প্রবাহের অভিমুখে একটি ডান পাকের স্ক্রুকে ঘোরালে হাতের বৃদ্ধাঙ্গুলি যেদিকে ঘুরে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে কি হয় স্যার, বিক্ষিপ্ত হয়, অর্থাৎ ওই দিকে চুম্বক ক্ষেত্রের অভিমুখ হবে, অর্থাৎ ওই দিক চুম্বক ক্ষেত্রের চুম্বক ক্ষেত্রের অভিমুখ হবে। খেয়াল করো অভিমুখ হবে। আমরা একটু লক্ষ্য করি, তাহলে কোনো পরিবাহী তার বরাবর যদি আমরা প্রবাহের অভিমুখে একটি ডান পাকের স্ক্রুকে ঘোরালে হাতের বৃদ্ধাঙ্গুলি যেদিকে ঘুরে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ ওই দিকে চুম্বক ক্ষেত্র কি অভিমুখ হবে। এটা হচ্ছে স্যার ম্যাক্সওয়েলের কর্ক সূত্র। এখন বিষয়টা আমরা একটু বুঝতে হবে যে ম্যাক্সওয়েল আসলে যে বিষয়টি বলছে যে আমরা কর্ক স্ক্রুকে চিনি স্যার, তোমরা দেওয়ালে দেখছো যে সাধারণত এরকম ঘুরায়া স্ক্রু প্রবেশ করে। তো ডান পাকে স্ক্রু হচ্ছে ডান দিকে ঘুরাইলে যদি নিচের দিকে যায় তাকে আমরা বলি ডান পাকে স্ক্রু। যেমন এটা আছে, ধরো এটাকে আমি এরকম ঘুরায় কোথায়, এই ঘুরায় নিচের দিকে এটার ভিতরে প্রবেশ করেছে। আবার আমি যদি স্যার এই উল্টো ঘুরাই তাহলে এটা উপরের দিকে চলে আসে, তাহলে এটাকে বলে ডান পাকের স্ক্রুকে। এখন একটু লক্ষ্য করো, ধরো তড়িৎ প্রবাহের দিক হচ্ছে ভিতরের দিকে, ভিতরে বুঝছো, দেওয়ালের ভিতরের দিকে, অর্থাৎ আমি দেওয়ালের এই উপর থেকে নিচে এটা থেকে বোঝানোর চেষ্টা করতেছি যে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে স্যার, উপরের দিকে। এবার দেখো এই যে এই বরাবর স্ক্রুটাকে আমি এভাবে যদি ঘুরাই তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে ঘুরে স্যার, এই যে লক্ষ্য করো কোন দিকে ঘুরে, এই যে দিকে, খেয়াল করছো। আবার খেয়াল করো এই যে বৃদ্ধাঙ্গুলি, এই যে আমি নিচের দিকে ঘুরাই দিচ্ছি, তাহলে আঙ্গুলটা ঘুরতেছে এই দিক বরাবর স্যার, এই দিকে বরাবর কি ঘুরতেছে। তার মানে তড়িৎ প্রবাহের দিক যদি নিচের দিকে হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই বরাবর, অর্থাৎ ধরো এটা ডান দিক, এটা কি স্যার বাম দিক, তাহলে ডান দিক হতে কি বাম দিকে, ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ। খেয়াল করো যদি নিচের দিকে হয় তাহলে তড়িৎ প্রবাহের দিক যদি নিচের দিকে হয়
তাহলে ক্লকওয়াইজ ভাবে এইভাবে ঘুরতে থাকবে, দিকটা হবে এরকম। এবার আসো আমি যদি স্যার প্রবাহের দিক উপরের দিকে হয় তাহলে আমাকে স্ক্রুটা এভাবে ঘুরতে হবে, যে খুলতে হবে। খুললে কোন দিকে ঘুরবে স্যার? উপরের দিকে ঘুরবে, এই যে উপরের দিকে ঘুরতেছে। তাহলে আমার বিদ্যাঙ্গুলি কোন দিকে ঘুরে? এই যে দেখো, তার মানে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে সরি তড়িৎ প্রবাহের দিক না, চৌম্বক ক্ষেত্রের দিক হবে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার স্যার? তাহলে একটু লক্ষ্য করো যে আমরা যে এখানে বলা আছে যে চুম্বকের উত্তর মেরু সেই দিকে বিক্ষেপ দিবে, তাহলে উত্তর মেরু কোন দিকে বিক্ষেপ দেবে স্যার? এই দিকে বিক্ষেপ দেবে। আর এটার ক্ষেত্রে কোন দিকে বিক্ষেপ দেবে স্যার? এই দিকে বিক্ষেপ দেবে। খেয়াল করো, এই যেটা দেখো, লক্ষ্য করো, যদি উপরের দিকে হয় তাহলে বিষয়টা এভাবে ঘুরবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজের দিকে। আর যদি নিচের দিকে হয় তাহলে কোনো নিচের দিকে হলে ক্লকওয়াইজের দিকে হবে স্যার। বিষয়টা যে ঘড়ির কাঁটাটা এরকম ভাবে ঘুরে, এটা হচ্ছে কি? ক্লকওয়াইজ। আর উল্টো দিকে বললে এটাকে বলে অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো আমাদের মূল বইতে 331টায় 12.02 যে চিত্রগুলো আছে মূলত এই ম্যাক্সওয়েলের ম্যাক্সওয়েলের কর্ক সূত্র দ্বারা জিনিসটা আসলে চিত্রটা হয়েছে। এবার আসো স্যার যে দ্বিতীয় সূত্রটি হচ্ছে ফ্লেমিং এর ডানহস্ত সূত্র। ফ্লেমিং এর বামহস্ত সূত্র আছে স্যার, বামহস্ত সূত্র দ্বারা আমরা ডিসি তড়িৎ মোটর ব্যাখ্যা করব, তখন আমরা ফ্লেমিং এর বামহস্ত সূত্রটা দেখব। কিন্তু এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে স্যার ফ্লেমিং এর ডানহস্ত সূত্র। ফ্লেমিং এর ডানহস্ত সূত্র, খেয়াল করো, ফ্লেমিং এর ডানহস্ত সূত্র। স্যার সূত্রটি লিখে নাও। একটি পরিবাহী তারকে প্রবাহের অভিমুখে একটি পরিবাহী তারকে প্রবাহের অভিমুখে বিদ্যাঙ্গুলি প্রসারিত করে দেখো পরিবাহী তারকে প্রবাহের অভিমুখে আমরা বিদ্যাঙ্গুলি কি করব? প্রসারিত করে ডান হাত দিয়ে, যদি আমরা ডান হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরলে অন্য আঙ্গুলগুলোর মাথা চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। মজার একটা সূত্র দেখো স্যার, নির্দেশ, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। দেখো স্যার একটি পরিবাহী তারকে প্রবাহের অভিমুখে বিদ্যাঙ্গুলি প্রসারিত করে ডান হাত দিয়ে মুষ্টিবদ্ধ করলে অন্য আঙ্গুলগুলোর মাথা চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। এই যে কলমটা মার্কার ছাড়া নাই, এই মার্কারটা হচ্ছে পরিবাহী তার, এটা কালো অংশ থেকে সাদা মাথার দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমার বিদ্যাঙ্গুলিটা ডান হাত দিয়ে ধরতে হবে। দেখো এই যে মুষ্টিবদ্ধভাবে ধরছি এই দিকে। তো স্যার এই যে মাথাগুলো কোন দিকে? এই যে দেখো তো মাথাগুলো কোন দিকে? তার মানে প্রবাহ যদি উপর দিকে হয়, দেখো আমি কলমটা আঁকি, এই কলমটা এঁকেছি,
এই প্রবাহ উপরের দিকে, তাহলে আমার এই যে মাথাটা দেখো, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, তার আমার ঘুরতেছে কিভাবে স্যার? এই যে দেখো, এই যে মাথাগুলো দেখো, এই মাথাগুলো কোন দিকে? এই দিকে। তাহলে এই দিকটা হবে আমার কি, যে তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্রের দিক। এবার আসো স্যার, যদি নিচের দিকে প্রবাহিত হয় এই মার্কারটা, তাহলে আমি কিভাবে ধরবো? নিচের দিকে নিচের দিকে ধরলাম। এই যে খেয়াল করো, এই যে আমি নিচের দিকে ধরেছি স্যার, এই যে আঙুল, তোমরা একটু খেয়াল করো, এই যে নিচের দিকে আঙুল, তাহলে মুষ্টিবদ্ধ আঙুলগুলো কোন দিকে? এই দিকে। খেয়াল করছো স্যার? এই যে আঙুলগুলো মুষ্টিবদ্ধ এই দিকে ঘুরতেছে, দ্যাট মিনস আমার চৌম্বক ক্ষেত্রের দিক হবে এই দিকে স্যার, অর্থাৎ ক্লকওয়াইজ। নিচের দিকে গেলে প্রবাহ নিচের দিকে গেলে চৌম্বক ক্ষেত্র বি ক্লকওয়াইজে ঘুরবে, আর যদি প্রবাহ উপর দিকে যায় তাহলে এন্টি ক্লকওয়াইজে দিক চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। তো স্যার ইনশাল্লাহ আমরা মোটামুটি বিষয়টাকে আয়ত্ত করছি যে তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র অভিমুখ কোন দিকে হবে। আমরা দুইটি সূত্র জেনেছি, একটা হচ্ছে স্যার ম্যাক্সওয়েলের কর্ক সূত্র, আর একটা হচ্ছে কি স্যার ফ্লেমিংয়ের ডানহস্ত সূত্র। ম্যাক্সওয়েলের কর্ক সূত্র হচ্ছে কোনো পরিবাহী তার বরাবর প্রবাহের অভিমুখে একটি ডান পাকের কর্ক স্ক্রুকে ঘোরালে হাতের বৃদ্ধাঙ্গুলি যেদিকে ঘুরে চৌম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে কি হবে? বিক্ষিপ্ত হবে, ওই দিকে হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। আর ফ্লেমিংয়ের ডানহস্ত সূত্র হচ্ছে যে তড়িৎ প্রবাহের দিকে একটি পরিবাহী তারকে প্রবাহের অভিমুখে বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করে ডান হাত দিয়া যদি আমরা মুষ্টিবদ্ধ করি, তাহলে অন্যান্য আঙ্গুলগুলোর যে অভিমুখটা সেটাই হবে কি স্যার? আমরা সেটাই হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। ওকে, তাহলে আমরা স্যার তড়িৎ প্রবাহের ওপর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের অভিমুখ জানলাম। এবার আমরা যে বিষয়টি শিখব, দেখো আচ্ছা সলিনয়েড। তো অনেকে বলে যে পেঁচানো তারের কুণ্ডলীকে সলিনয়েড বলে। আসলে এটা স্পষ্ট কোনো সংজ্ঞা না। পেঁচানো তারের কুণ্ডলীকে সলিনয়েড বলে এটাকে স্পষ্ট না, যে আমরা সলিনয়েডের সংজ্ঞাটাকে এইভাবে দেব, যদি কোনো পরিবাহীর উপর, দেখো খেয়াল করো, যদি কোনো পরিবাহী তারের উপর অপরিবাহী পদার্থর অপরিবাহী পদার্থের আস্তরণ দিয়ে দেখো স্যার একটু লক্ষ্য করো, কোন পরিবাহী তারের উপর অপরিবাহী পদার্থের আস্তরণ দিয়ে অনেকবার যদি পেঁচায়া, আস্তরণ দিয়ে অনেকবার পেঁচিয়ে যে কুণ্ডলী বা কয়েল তৈরি করা হয়, যে কুণ্ডলী বা কয়েল তৈরি করা হয় তাকে সলিনয়েড বলে। লক্ষ্য করো, তাকে সলিনয়েড বলে। তো আমরা একটু লক্ষ্য করব,
যে কোনো পরিবাহী তারের উপর, যেমন তামার উপর আমরা যদি অপরিবাহী যে দেখি যে সাধারণত যে তামার তারের উপর যে অপরিবাহী পদার্থের আস্তরণ দেওয়া হয়, সেই আস্তরণযুক্ত তারগুলোকে অনেকবার স্যার অনেক বেশি সংখ্যক বার পেঁচায়া যদি আমরা একটা কুণ্ডলী বা কয়েল তৈরি করি, তাকে আমরা বলবো কি স্যার? সলিনয়েড। ওকে, তো পেঁচানো তারের কুণ্ডলীকে সলিনয়েড বলে। এভাবে লিখবা না, সংখ্যাটাকে এভাবে লিখবা, কোনো পরিবাহী তারের উপর অপরিবাহী পদার্থের আস্তরণ দিয়ে অনেকবার পেঁচিয়ে যে কুণ্ডলী বা কয়েল তৈরি করা হয় তাকে বলবো কি স্যার? সলিনয়েড। আমাদের বইটা, আমাদের মূল বইটা একটু পড়ো, তাহলে বুঝতে পারবো। তাহলে স্যার এরকম অনেকবার পেঁচানো যে তারগুলো থাকে, এটা হচ্ছে কি স্যার? সলিনয়েড। সলিনয়েড। তো এবার আমরা দেখতে হবে যে সলিনয়েডের তড়িৎ প্রবাহের দিক কোন দিকে, একটু খেয়াল করো। এটা আমরা ওই ফ্লেমিং এর ডানহস্ত সূত্র ব্যবহার করব। তো ফ্লেমিং এর ডানহস্ত সূত্রটা হচ্ছে কি স্যার? এবার উল্টো, যে ধরো একটা পেঁচানো তার আছে, এই পেঁচানো তারের এই দিকটাকে আমি যদি এভাবে ধরি, দেখো খেয়াল করো, দিক, এই বুড়ো আঙ্গুলের দিক হবে, দেখো খেয়াল করে এখানে বুড়ো আঙ্গুলের বা বৃদ্ধাঙ্গুলির দিক হবে, বৃদ্ধাঙ্গুলির দিক হবে। আমি আজকে কিছু কমেন্টস পড়ছি স্যার, তোমরা অনেকে বলেছো যে লেখাগুলো একটু বড় লিখতে। স্যার আসলে লেখাগুলো যদি বড় করতে যাই তাহলে আমি অল্প কিছু লেখা লিখতে পারবো, তো বারবার মুছতে হবে, লিখতে হবে, এটা তোমাদের জন্যই ভালো লাগবে না। একটু মোবাইলের কাছে আয় না, একটু ভালো করে দেখো। আমি তো উচ্চারণ করছি, উচ্চারণের সাথে সাথে তোমরা লিখতেছি, তাহলে তো দুইটা, এক লিখা দেখলাম আবার উচ্চারণও দেখলাম। তাহলে এই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে আজকে একটা কমেন্টসে বলা হয়েছে যে চুম্বকায়ন কি। এর আগের ভিডিওতে আমি যে চুম্বকায়ন বলছি, দেখো স্যার, ডায়চুম্বক পদার্থ বা প্রাচুম্বক পদার্থ একটা মূল চুম্বক থাকে, আর যে পদার্থকে তুমি চুম্বকে পরিণত করবা, ধরো এখানে এটা এন, এটা হচ্ছে এস, তাহলে এটা এস হবে। তাহলে চুম্বকায়নকারী ক্ষেত্র বলতে বোঝাইতেছে মূল চুম্বকের দিকে, এই মূল চুম্বকের যে ক্ষেত্রটা থাকে এই ক্ষেত্রের দিকে। স্যার ক্লিয়ার? তাহলে চুম্বকায়নকারী ক্ষেত্র বলতে বোঝায় যে মূল চুম্বকের ক্ষেত্রটাকে। ওকে, তাহলে আমরা আসি যে এখানে পড়ায় চলে আসি যে, তো বৃদ্ধাঙ্গুলির দিকটা হবে স্যার চুম্বক ক্ষেত্রের দিক, চুম্বক ক্ষেত্রের দিক। লক্ষ্য করো, বৃদ্ধাঙ্গুলির দিক হবে চুম্বক ক্ষেত্রের দিক, আর মুষ্টিবদ্ধ আঙ্গুলের দিক হবে প্রবাহের দিক। মুষ্টিবদ্ধ আঙ্গুলের দিক হবে, আঙ্গুলের দিক হবে প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের দিক। ওকে স্যার, তাহলে একটু লক্ষ্য করো, আমরা যদি বিষয়টাকে এইভাবে ধরি যে আমি যে প্রবাহটা একটু খেয়াল করো, তাহলে মুষ্টিবদ্ধ যে আঙ্গুলগুলো আছে, এই যে বৃদ্ধাঙ্গুলের দিক ওদিকে, তার মানে চুম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে এদিকে। তাহলে তড়িৎ প্রবাহের দিকটা কোন দিক হইতেছে স্যার? দেখো তো কোন দিক থেকে যাবে, কোন দিকে যাবে একটু লক্ষ্য করো, এই দিকে, উপর থেকে নিচের দিকে যাবে। তার মানে এই যে রেখাটা দেখো, এটা থেকে এখানে আসবে, তারপর এখানে, তারপর এখানে, তারপর স্যার এখানে, তারপর দেখো এদিকে, আবার এইদিকে, তারপর এদিকে, আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে, দেখো আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে, আবার কি স্যার এদিকে, এইভাবে এভাবে এই যে, তার মানে উল্টো দিকে যাচ্ছে। এই কথার অর্থ হচ্ছে যে আমরা বুঝতে পারি
যে চুম্বক ক্ষেত্রের দিকটা যেদিকে থাকবে তার ঠিক উল্টো দিকেই হবে আমাদের তড়িৎ প্রবাহের দিক। তো চুম্বক ক্ষেত্রের দিক কোন দিক থেকে স্যার? কোন দিকে? আমরা জানি সাধারণত যে বলরেখাগুলো বের হয় সেগুলো আমাদের নর্থ থেকে সাউথের দিকে যায়। নর্থ থেকে বের হয়, সাউথে কি স্যার প্রবেশ করে। আমাদের চুম্বক ক্ষেত্রের দিকগুলো হবে নর্থ থেকে সাউথের দিকে, মনে থাকবে স্যার? আমরা এর আগে ক্লাসে দেখিয়েছি নর্থ থেকে কোন দিকে? সাউথের দিকে আমাদের সাধারণত চুম্বক বলরেখাগুলো কি বের হবে। দেখো তাহলে দ্যাট মিন্স এটা হচ্ছে নর্থ প্রান্ত আর হচ্ছে কি স্যার সলিনয়েডের সাউথ প্রান্ত। ওকে, তো ঠিক যদি আমি এবার লক্ষ্য করো, এবার বিদ্যাঙ্গুলি যদি এদিকে দিই, আমরা লক্ষ্য করি এই যে দেখো এই যে বিদ্যাঙ্গুলি কোন দিকে? এই দিকে। তাহলে আমি উপরের থেকে নিচের দিকে যাব, নিচের থেকে স্যার উপরের দিকে উঠতেছে। এই যে খেয়াল করো, নিচের থেকে কি উপরের দিকে। তো নিচের যে তারটা আছে এই যে এদিক থেকে আসবে, উপরে উঠবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে উপরে উঠবে, এদিকে যাবে, এদিকে যাবে, ঠিক এদিকে আসবে। তার মানে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে কি স্যার নেগেটিভ প্রান্ত। তো তড়িৎ প্রবাহের দিক হবে এই দিকে। ক্লিয়ার? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। তার মানে এই ক্ষেত্রে আমরা বুঝি যে সলিনয়েডের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্রের দিক অবশ্যই কি বিপরীত দিকে হবে। ক্লিয়ার? ওকে স্যার, এবার আমরা যে বিষয়টিকে দেখবো সেটা হচ্ছে স্যার তাড়িৎ চুম্বক। তাড়িৎ চুম্বক পেঁচানো সলিনয়েডে দেখো আমরা যদি তাড়িৎ চুম্বক স্যার কি লিখেছি? তাড়িৎ চুম্বক কি? ওকে, তো তাড়িৎ চুম্বক যেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেট, দ্যাট মিন্স হচ্ছে কি স্যার তাড়িৎ চুম্বক। তো তাড়িৎ চুম্বক কাকে বলে যদি আসে, যে একটি নরম লোহার বা প্রাচুম্বক পদার্থে লিখি ফেরোচুম্বক পদার্থের উপর তার পেঁচিয়ে বা পরিবাহী তার পেঁচিয়ে, লেখো ফেরোচুম্বক পদার্থের উপর পরিবাহী তার পেঁচিয়ে যে তারের মধ্যে দিয়ে তারের মধ্যে তড়িৎ প্রবাহিত করলে যে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, চৌম্বক ক্ষেত্র আমরা আবার লক্ষ্য করি স্যার যে তাড়িৎ চুম্বক যে ফেরোচুম্বক পদার্থের উপর পরিবাহী তার পেঁচিয়ে, আবার লক্ষ্য করো ফেরোচুম্বক পদার্থের উপর পরিবাহী তার পেঁচিয়ে তারের মধ্যে তড়িৎ প্রবাহিত করলে যে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তাকে আমরা বলি কি স্যার তাড়িৎ চুম্বক। এখন দেখো আমরা কিভাবে যে বিষয়টি দেখবো যে তাড়িৎ চুম্বক পদার্থ
কিভাবে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আমাদের মেইন বইতে চলে যাও, আমরা মেইন বইতে একটা চিত্র দেখেছি। দেখো স্যার, লোহা, নিকেল বা কোবাল্ট এই তিনটি হচ্ছে কি স্যার ফেরোচুম্বক পদার্থ। তো লোহা, নিকেল, কোবাল্ট ফেরোচুম্বক পদার্থের ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক থাকে। যেহেতু আমরা জানি যে ম্যাগনেট পাথরটাই মূলত লোহা, তাহলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক থাকে। তোমরা একটু লক্ষ্য করো, এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক থাকে, এই যে চুম্বকগুলো এলোমেলোভাবে বা বিক্ষিপ্তভাবে থাকে। খেয়াল করো, এলোমেলোভাবে থাকে। কিরকম এলোমেলোভাবে থাকে স্যার? আমি একটু, তোমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকগুলোকে আমরা সাধারণত ক্যাপসুল আকারে একটু দেখাই। ক্যাপসুল, ক্যাপসুল আকারে যদি দেখাই, আমি একটা লাল কলম আনতে গেছি, তাহলে এই দিকটা লক্ষ্য করো স্যার, লাল, এই দিকে আমি কালো দিলাম, নর্থ সাউথ। আবার এটাকে একটু লক্ষ্য করো, এই যে এটা এরকম থাকবে, এখানে থাকবে স্যার লাল, এখানে আমি কালো। আবার দেখো এই যে এটা দেখো, এটা দেখো লাল, তারপর হচ্ছে কি স্যার কালো। তাহলে আমরা বিষয়গুলো যে দেখতে পাই, এখানে দেখো লক্ষ্য করো যে ক্ষুদ্র ক্ষুদ্র যে চুম্বকগুলো থাকে ফেরোচুম্বক পদার্থে, ঠিক আমি তাদেরকে উল্লেখ করেছি, এরা এই এলোমেলোভাবে থাকে। এবার যদি স্যার আমি এটার উপর একটা তার পেঁচাই, দেখো যদি এই ফেরোচুম্বক পদার্থের উপর যদি একটি তার পেঁচাই, এর উপরে যদি আমি তড়িৎ প্রবাহিত করি, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকগুলো লক্ষ্য করো, ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকগুলো ঠিক এরকম সারিবদ্ধ হয়ে যায় স্যার। এরকম কি হয়ে যায় দেখো স্যার, সারিবদ্ধ হয়ে যায় এরকম, ঠিক আমি যেরকম দেখতেছি কি হয়, সারিবদ্ধ হয়। তাহলে এই সারিবদ্ধ হওয়ার কারণে তখন এই লোহার মজ্জাটি একটা চুম্বকে পরিণত হয়। দেখো কার প্রভাবে? তড়িতের প্রভাবে, তড়িৎ প্রবাহের প্রভাবে জিনিসটা কি হয়ে যায় স্যার, এরকম সারিবদ্ধ হয়ে যায়। তখন একটি দেখো, এখন এই ভিতরে যে লোহাটি আছে বা ফেরোচুম্বক পদার্থটি আছে, এটা একটা চুম্বক, আর এটা একটা চুম্বক ক্ষেত্র তৈরি করতেছে, প্লাস এই কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলেও একটা কি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে দুইটা চুম্বক ক্ষেত্র মিলে কি একটা কি শক্তিশালী চুম্বক ক্ষেত্র হয়েছে। এই বিষয়টা কি বলা হয়, বা এই ধরনের এই প্রক্রিয়াটা বা এই বিষয়টাকে বলা হয় কি স্যার, তাড়িৎ চুম্বক। ক্লিয়ার? তো আমরা তাড়িৎ চুম্বক বুঝলাম। এবার আমরা একটু লক্ষ্য করব যে এরপর আমাদের হচ্ছে এসি ডিসি মোটর, এরপর জেনারেটর, তারপর হচ্ছে স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রান্সফরমার। তো এগুলো শিখতে হলে আমাকে তড়িৎ আবেশ শিখতে হবে। আর তড়িৎ আবেশের জন্য আমাকে যা যা জানা দরকার একটু লক্ষ্য করো, সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। প্রথম হচ্ছে যে আমি তাহলে চৌম্বক আবেশটাকে বলি। চৌম্বক আবেশ,
চুম্বক আবেশটা দেখো যে চুম্বক পদার্থের মধ্যে আমরা চুম্বক আবেশ শিখতেছি। চুম্বক আবেশ, চুম্বক আবেশ দেখো, চুম্বক আবেশ সংজ্ঞাটা লিখলেই বুঝতে পারবা যে আসলে কি কি সংজ্ঞাগুলো আমাদের এক্ষেত্রে বুঝতে হবে বা জানতে হবে। চুম্বক পদার্থের মধ্যে, চুম্বক পদার্থের মধ্যে, চুম্বক পদার্থের মধ্যে চুম্বক আবেশ রেখার, চুম্বক আবেশ রেখা, চুম্বক আবেশ রেখার লম্বভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত, খেয়াল করো, লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফল কি, একক ক্ষেত্রফল দিয়ে, একক ক্ষেত্রফল দিয়ে চুম্বক পদার্থের মধ্যে চুম্বক আবেশ রেখার উপর বা আবেশ রেখার লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রমকারী চুম্বক আবেশ রেখার সংখ্যা কি? চুম্বক আবেশ রেখার সংখ্যাকে স্যার কি বলে? চুম্বক আবেশ বলে, চুম্বক আবেশ বলে। তাহলে লক্ষ্য করো, চুম্বক পদার্থের মধ্যে চুম্বক আবেশ রেখায় লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রমকারী চুম্বক আবেশ সংখ্যাকে চুম্বক আবেশ রেখা বলে। তার এই ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার আবেশ রেখা কি? ক্ষেত্রফল নাহলে বুঝলাম, আবার আবেশ সংখ্যাটা কি? আবেশ রেখার সংখ্যা কি? আবেশ রেখা লিখবা, রেখার সংখ্যাকে সাধারণত চুম্বক আবেশ বলে। তো স্যার তাহলে এই আবেশ রেখাটা কি? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আবেশ রেখা বিষয়টা কি কিভাবে ব্যাখ্যা করব, যে আসলে আমাদের এই জন্য বুঝতে হলে স্যার আমাদের আরো কয়েকটা বিষয় জানতে হবে। চুম্বক ফ্লাক্স বুঝতে হবে স্যার, আমাদের চুম্বক ফ্লাক্স দেখতে হবে। তাহলে চুম্বক ফ্লাক্স যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা এই তাড়িৎ চুম্বক আবেশ সংক্রান্ত যে সূত্রগুলো আছে, তোমরা জানো লেঞ্জের সূত্র প্লাস হচ্ছে ফ্যারাডের সূত্র, এই সূত্রগুলো বুঝতে হবে। এগুলো না বুঝলে আমরা সাধারণত, তারপর স্বকীয় আবেশ, তারপর এগুলো যদি আমরা জানি তাহলে আমরা কেবল বুঝতে পারবো যে আসলে এসি মোটর ডিসি মোটরের কার্যগুলি। তো তাহলে স্যার আমরা চলে আসি যে আবেশ রেখা কাকে বলে। লক্ষ্য করো, আবেশ রেখার যদি যাই তাহলে চুম্বক আবেশটা কি একটু বলো তো আমার সাথে, যে চুম্বক পদার্থের মধ্যে চুম্বক আবেশ রেখার লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রমকারী চুম্বক আবেশ রেখার সংখ্যা কি বলা হয়? চুম্বক কি স্যার? আবেশ। এবার এই চুম্বক আবেশ দেখো দুই প্রকার, অনেকগুলো আছে, একটা হচ্ছে আবিষ্ট আর একটা হচ্ছে কি আবেশীয়। এগুলো আমরা দেখব। তা আমাদের তার আগে শিখতে হবে স্যার যে চুম্বকন রেখা, এই আবেশ রেখা যদি বুঝতে হয় তাহলে চুম্বকন রেখা আমাকে বুঝতে হবে। আবিষ্ট লেখো, এখানে আবেশীয় এবং আবিষ্টীয় শব্দটাকে একটু আমি আগে ক্লিয়ার করি। তোমরা একটি চার্জিত বস্তু দ্বারা, একটি অনায়িত বস্তুকে চার্জিত করার প্রক্রিয়াকে যেমন তড়িৎ আবেশ বলে, ঠিক
তদ্রূপ যে একটি চুম্বক পদার্থ অনেকটি চৌম্বকীয় পদার্থকে চুম্বকে পরিণত করার প্রক্রিয়াটাকে বলা হয় সাধারণত চুম্বক আবেশ। যাই হোক, এটা আমাদের ওইভাবে আমরা মিলানো বুঝেছি। ঠিক তড়িৎ আবেশের সংজ্ঞার সাথে একটু কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আসলে মূলত সংজ্ঞাটা এইভাবে লিখলে হবে না, আমাদের লিখতে হবে স্যার। তাহলে আমরা বুঝবো। তাহলে দেখো, এই যে এটাকে যার প্রভাবে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তাকে বলে, ওই বস্তুটাকে বলে আবেশীয় বস্তু। আর যে বস্তুটি চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, যে প্রভাবিত হয়, তাকে আমরা সাধারণত বলি স্যার আবিষ্ট। তাহলে একটু লক্ষ্য করো যে আমি চুম্বকন রেখা এই সম্পর্কে দেব, এটা একটু ধারণা থাকতে হবে। চুম্বকন রেখা হচ্ছে স্যার যে আবিষ্ট চুম্বক হতে নির্গত, আবিষ্ট চুম্বক হতে নির্গত, আবিষ্ট চুম্বক হতে নির্গত বলরেখাগুলোকে চুম্বকন রেখা বলে। বলরেখা গুলো